প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, মেয়াদ ৬ মাস, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ক্ষমতার জন্য ১৪০০ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে বিএনপি। আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াত ইসলামী, ইসির সাথে বৈঠক শেষে জানালেন গোলাম পারওয়ার। এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাইয়ে ডক্টর ইউনুস, আমিরাতি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ৬ মাস মেয়াদী এই কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। ১২ ফেব্রুয়ারি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা এবং গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ভারত সরকারের উচিত তাকে ফিরিয়ে দেওয়া। এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে, এটাই আমাদের প্রত্যাশা। বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল। জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। মির্জা ফখরুল বলেন, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার কথা বলেছেন। দলীয় নিবন্ধনের আইন সংশোধনের কথাও বলেন তিনি। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলাম। সোহাগ মেনার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংস্কারের উদ্যোগ আর নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এমনটাই কমিশনকে জানিয়েছেন বলে জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও বলেন, জনগণ স্থানীয় সরকার সচল চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন
এবং সম্মান ব্যক্ত করেছি। বিভিন্ন দেশে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। আসন্ন নির্বাচনে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। দলীয় নিবন্ধন আইনের সংশোধনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দিবাগত রাত 11:15 তিনি সেখানে পৌঁছান। এর আগে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাস্তি দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। ডক্টর আহমেদ বেলহুল আল ফালাস্তি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। শীর্ষ সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন। সেই সঙ্গে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার সহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল খাফিজ আল হামদি উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে গুলশান পার্টি অফিসে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস কোর্টম্যান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গাজীপুরের সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় কাশেম হত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকাল 11:35 গাজীপুরের রাজবাড়ী মাঠে আবুল কাশেমের জানাজা হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেছেন, পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেলের লোকজন শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এ হামলায় শহীদ হয়েছেন আবুল কাশেমের রক্তের বদলা নেব আমরা। স্বৈরাচারের দস্যুরা এখনও গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলার দায়ে আওয়ামী লীগকেও সেভাবে নিষিদ্ধ করতে হবে। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অব রোড সেফটি। সড়ক নিরাপত্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এক বিশ্ব এক সড়ক জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের আয়োজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান। সাগরিকা আক্তারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়কে প্রাণহানি ও নিরাপত্তা ইস্যুতে কথা বলেন। তিনি জানান, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 1.19 মিলিয়ন মানুষ মারা যায়। 2016 সালে প্রতি 1 লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল 15.3%, যা 2021 সালে বেড়ে হয়েছে 18.6%। তিনি আরও বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ ও হতাহতের উচ্চমুখী হারের কারণে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তবে সড়কে নিরাপত্তা বিষয়ক কার্যক্রমকে গতিশীল করার জন্য নানামুখী উদ্যোগ ও কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দীর্ঘদিনের দাবি দেশের তরুণ, কিশোর সহ আপাময় জনসাধারণের। 2018 সালের জুলাই মাসে 2 শিক্ষার্থীর মৃত্যুর পর দেশব্যাপী একটি শক্তিশালী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দাবি আরও জোরালো হয়।
ফেব্রুয়ারিতে আফ্রিকান দেশ মরক্কোয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে সড়কে নিরাপত্তার বিষয়ে সবার টনক নড়বে বলেও মনে করেন ইলিয়াস কাঞ্চন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলার খবর। 3 যুগেও নির্মিত হয়নি শীতলক্ষ্যা সেতু। সরকার আসে সরকার যায়, কিন্তু দুঃখ লাঘব হয়নি নারায়ণগঞ্জ থেকে বন্দরগামী 10 লক্ষ মানুষের। নারায়ণগঞ্জ শহরে নির্মিত হওয়ার কথা ছিল শীতলক্ষ্যা সেতুর। একটি সেতুর অভাবে ভোগান্তি নিয়ে 34 বছর পার করেছে বন্দরবাসী। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের আলোচনাটি শুরু হয় এখন থেকে 34 বছর আগে। এরপর সরকার আসে সরকার যায়। সেতু নির্মাণে বিভিন্ন আশ্বাস আসলেও সেতুর বাস্তবায়ন হয়নি 3 যুগেও। বর্তমানে নদী পার হতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন শীতলক্ষ্যার দুপারের 10 লাখ মানুষ। প্রতিদিন লক্ষাধিক মানুষ আমাদের এই নবীগঞ্জ গুদারাঘাট দিয়ে পার হয়, কিন্তু আমরা যে দুর্ভোগ, একটা ট্রলার প্রচুর পরিমাণ লোক হয়। বিগত দিন দেখছি অনেক দুর্ঘটনা করছে শুধু একটা সেতু না থাকার কারণে। গর্ভবতী নারীর অনেক সময় রোগী নিয়ে যদি পারাপার হয়ে যেতে পারতো তাড়াতাড়ি সেতু থাকলে, এই ফেরি দেওয়া তো আর ওইভাবে দেরি না, ফেরি অনেক লেট হয়। যারা গার্মেন্টসে চাকরি করে তাদের অনেক যাতায়াতের সমস্যা হয়। তারা দেখা যায় অনেক সময় ডিউটি ঠিক মতো ধরতে পারে না, তখন গিয়া গার্মেন্টসের কথা শুনতে হয়। আমাদের আকুল দাবি যাতে এই জায়গায় শীতলক্ষ্যার উপর সেতুটা হয়। 2018 সালে সেতু নির্মাণের জন্য 590 কোটি 75 লাখ টাকার বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে এটি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ভূমি অধিগ্রহণ। সেতু হলে আমরা আধা ঘন্টার মধ্যে, মানে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। এখানে অনেক সময় এখানে আমাদের 30 মিনিট লেগে যায়। 1991 সাল থেকে এখানে আমরা সেতু হয়ে আসবে, হবে শুনতেছি, বাট এখনো পর্যন্ত হচ্ছে না। ব্রিজ হয়ে গেলে আমি যদি হাইটেও যাই ওদিকে যেতে পারবো, এদিকের মানুষ ওদিকে যেতে পারবো, ওদিকের মানুষ এদিকে আসতে পারবে। তবে সকল জটিলতা কাটিয়ে সেতু বাস্তবায়ন হবে বলে জানালেন এই কর্মকর্তা। 15 দিন আগে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এখানে এসেছিলেন, উনি দেখে গেছেন এবং কিভাবে আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্রিজের নকশাটা রিভাইজ করতে পারি সেই কার্যক্রমগুলো চলমান আছে। এই কার্যক্রমটা শেষ হলে তারপর হয়তো আমরা এই ব্রিজের কার্যক্রমটা শুরু করতে পারবো এবং তারপর হয়তো ব্রিজ হলে মানুষজন প্রকৃত যে সুবিধা দুই পাশের মানুষ সেটা পাবে। স্থানীয়রা বলছেন এই সেতুর আশ্বাস দিয়ে বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট চাইতেন প্রার্থীরা, তবে সেখানেই শেষ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। দীর্ঘ 22 বছর পরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। এই সম্মেলনে প্রায় 25,000 নেতাকর্মী উপস্থিত থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে কর্মী সম্মেলন উপলক্ষে শহরে প্রচারপত্র, মোটর শোভাযাত্রা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার প্রচারণা মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে সম্মেলনস্থল পরিদর্শন করবেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। ভোলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন 2 যুবক। আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে তজুমুদ্দিন উপজেলার চাপড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালের দিকে নিহতদের লাশ তজুমুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলেও জানান তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান সহ অনেকে। আসলে দেশে একটা হতাশা কাজ করছে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ
চলছে না। মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নাই, ভীষণ কষ্টে আছে মানুষ। সাধারণ মানুষ যা চায় সেটা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা জানান ডোনাল্ড ট্রাম্প। জানাচ্ছেন জাবালুন নূর। অবশেষে ৩ বছর ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এ আলোচনা হবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। স্থানীয় সময় বুধবার রাশিয়া ও ইউক্রেন প্রধানদের সাথে আলাদা ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় ৯০ মিনিট দীর্ঘ ফোনালাপের পর ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করবেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানান রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ঘণ্টাব্যাপী ফোনালাপ হয় ট্রাম্পের। জানান, জেলেনস্কির সঙ্গে কথা বললাম, পুতিনের মতো তিনিও শান্তি চান। জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি নিয়ে আলোচনা করেছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর এটি প্রথম মার্কিন সফর। মোদীর এই সফরে দুই নেতার মধ্যে আলোচনায় বাণিজ্যে মাশুল কম করা, যুক্তরাষ্ট্র থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সামগ্রী কেনা, বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো, চীন, পাকিস্তান ও বাংলাদেশ ইস্যু গুরুত্ব পেতে পারে। ভারত থেকে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছে। মোদী ট্রাম্প আলোচনায় নিশ্চিতভাবে বাংলাদেশের প্রসঙ্গ আসবে বলে মনে করেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা। नजर आएंगे। तस्वीरें आपके सामने हैं। व्यापार, सुरक्षा, रक्षा सहयोग और वीजा नीति जैसे तमाम ऐसे। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বুধবার বিকেলে রাজধানীর পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ডে যুবদলের কর্মী সভায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের ৪০% গরিব মানুষদের নিয়ে কাজ করবে বিএনপি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা, সদস্য সচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক নূর সালাম সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। লক্ষ্য ঠিক থাকলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়, সেটা করে দেখিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের রাহিলা বেগম। স্বামীর মৃত্যুর পর নিজেকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ, আর এতেই ভাগ্য ফিরেছে তার। তবে বাজারজাতকরণের সুবিধা না থাকায় হতাশ তিনি। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের ২ সন্তানের জননী রাহিলা বেগম স্বামীর মৃত্যুর পর নিজেকে স্বাবলম্বী করতে পরিত্যক্ত গরুর খামারে শুরু করেন মাশরুম চাষ। রাহিলার বাগানে ২৫০টি মাশরুমের প্যাকেট আছে। ওয়েস্টার পিওর 2 জাতের মাশরুম চাষে ফলন পাওয়া যায় ভালো। প্রতি কেজি মাশরুম বিক্রি করা যায় ৩০০ টাকা। তবে শুকিয়ে গেলে প্রতি কেজি মাশরুম বিক্রিতে পাওয়া যায় ১৫০০ টাকা। মাশরুম দিয়ে আমি শুরু করছি, সবার কাছে দোয়া প্রার্থী আমি যেন বাণিজ্যিকভাবে এই মাশরুমটা চাষ করতে পারি। শুধু সবার কাছে আমার এতটুকু সাহায্য হেল্পের দরকার, যাতে আমি মাশরুমটা বাজারজাত করতে পারি। এনাকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি সহযোগিতা করে, তাহলে ইনি এই গ্রাম থেকে বাণিজ্যিকভাবে এই মাশরুম চাষকে
আরও বড় পরিসরে করতে পারবে। অল্প জায়গায় স্বল্প খরচে লাভ ভালো হওয়ায় মাশরুম চাষ শুরু করেছেন স্থানীয় আরও বেশ কয়েকজন নারী। এখন আমাকে বাইরে যেতে হয় না, মাঠে যেতে হয় না, এখন বাড়িতেই আমাদের অনেক ইনকামের একটু সোর্স পাওয়া গেল। তো কৃষি থেকে যদি ওনাকে একটু সহযোগিতা করতো, উনি বেশি হারে উৎপাদন করতে পারতো এবং বাজারজাত করতে পারতো, ওনাকে একটু লাভবান হতে পারতো। এদিকে জেলায় মাশরুম চাষ বাড়াতে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রায় 5 জন কৃষক এখানে রয়েছেন যারা নিজ উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতায় মাশরুম চাষে তারা নিজস্ব প্রদর্শনী আকারে ঘর তৈরি করেছেন। চাষঘর, মাদার কালচার সবকিছু এখানে নতুন করে গড়ে উঠছে এবং তারা মাশরুম বিক্রয় করে লাভবান হচ্ছেন। ক্যান্সার, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগের ওষুধি হিসেবে ব্যবহৃত হয় এই মাশরুম। তাই চাষাবাদ বাড়াতে সহযোগিতার দাবি স্থানীয়দের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন, মেয়াদ 6 মাস, কার্যক্রম শুরু 15 ফেব্রুয়ারি থেকে। ক্ষমতার জন্য 1400 মানুষকে হত্যা করে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে বিএনপি। আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াত ইসলামী ইসির সাথে বৈঠক শেষে জানালেন মিয়া গোলাম পরওয়ার। এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই ডক্টর ইউনুস, আমিরাতি ক্রীড়ামন্ত্রীর সাথে বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।